আমি এখানে এসেছি আজকে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কিছু সমস্যা নিয়ে, কোনো বক্তৃতা দিতে আসি নাই। জাস্ট জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের কিছু সমস্যা নিয়ে আমি এখানে কথা বলবো, কারণ এই তাদের সমস্যাগুলো আমি জানি। কারণ সারা দেশে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিয়ে কাজ করি, যার জন্য তাদের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, জুলাই যোদ্ধাদের বর্তমান অবস্থা, মঞ্চে যারা আছেন তারা একটু অবশ্যই বিবেচনা করবেন যে তারা বর্তমানে কি অবস্থায় আছে। আর জুলাই যোদ্ধাদের বর্তমান অবস্থা হলো, এখন আপনি জানেন কারো মাথায় গুলি, রাতে ঘুমাতে পারে না, কারো এখনো পেটে গুলি, কারো শরীরে গুলি, এমনও আছে যে যাদের একজনের শরীরে 350, 400, 500 পর্যন্ত স্প্লিন্টার আছে, তারা রাতে ঘুমাতে পারে না। এরকম অনেক আছে, কারো হাত নাই। আবার এখানে দেখতেছেন যে আমরা সবাই সুন্দর জামা কাপড় পরে আসছি, আমাদের দেখতে অনেক ভালো দেখা যায়, কিন্তু ভিতরে খুলে দেখেন যে কি অবস্থা, খুবই খারাপ অবস্থা। যেটা আপনারা দেখতেছেন না, আমরা কাজ করি, আমরা দেখতেছি। আচ্ছা, এরপরে বলেন এই অবস্থার জন্য আমাদের বর্তমান চিকিৎসা, এখন ঢাকা শহরে কিংবা ঢাকার বাইরে যতগুলো মেডিকেল আছে, আমাদের কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না, আমরা কোনো চিকিৎসা পাচ্ছি না। কিন্তু কেন আমরা এই গণঅভ্যুত্থান করে আমরা পঙ্গু হলাম, কিন্তু আমরা চিকিৎসা পাবো না? কিন্তু কেন চিকিৎসা পাবো না, এটা আমরা প্রশ্ন রেখে গেলাম। কেন আমরা চিকিৎসা পাবো না? আপনাদের মাধ্যমে আমরা সমস্ত মেডিকেলে চিকিৎসার ব্যবস্থাটা আমরা চাই। এরপরে হলো শুধু চিকিৎসা না, জুলাই যোদ্ধারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় হামলা মামলার শিকার হচ্ছে। জুলাই যোদ্ধারা যারা মামলা করছে, ওই মামলার আসামি জামিনে আইসে ওই জুলাই যোদ্ধাকে পিটানো হচ্ছে। আমার কাছে প্রমাণ আছে, পটুয়াখালীর আমাদের শাহাবুদ্দিন ভাই নামে এক জুলাই যোদ্ধা, সে মামলা করছে, আসামি বের হয়ে তার উপরে আঘাত করছে, বারবার আক্রমণ করছে। শুধু এটা পটুয়াখালীতে না, সারা দেশে হচ্ছে। আমরা এটা নিরসন চাই। কি ভাই, আমরা নিরসন চাই। আচ্ছা, এরপরে হলো আমরা যারা এখানে আছি তারা আহত হয়েছি, কিন্তু আমাদের আরো কিছু ভাই আছে যে যারা আহত হয়েছে কিন্তু এখনো তালিকাভুক্ত হতে পারে নাই। আজকে 2 বছর হয়ে গেছে, এখনো তারা তালিকাভুক্ত হতে পারে নাই। কিন্তু কেন তাদেরকে তালিকাভুক্ত করা হলো না, এটার জবাব আমরা চাই। আচ্ছা, এরপরে আমি শহীদ পরিবারের কিছু সমস্যা নিয়ে কথা বলছি। এখানে অনেক শহীদ পরিবার আছে, এখনো অনেক শহীদ পরিবার আছে যে যারা সরকার কিংবা কোনো সংগঠন এদের থেকে কোনো সহায়তা পায় নাই, 1 টাকাও পায় নাই। আমি একটা উদাহরণস্বরূপ বলি, শহীদ মাসুম, ওনার বাসা হইল মুগদা, ওনার 4 ছেলে মেয়ে, উনি মারা গেছে 4 না যেন 5, যাই হোক, ওনারা এখন পর্যন্ত 1 টাকাও কোথা থেকে অনুদান পায় নাই, ওনারা সংসার চালাতে পারে না। এরকম খুব খারাপ অবস্থা। আমরা যতটুকু পারি এভাবে আমরা সহায়তা করে যাচ্ছি। আর একটু আমি সময় নিব। তো এরকম হাজারো সমস্যা আছে, যে সমস্যাগুলো আসলে সমাধান না করলেই নয়। তো এই জন্য বলবো, আমাদের একটা ফাউন্ডেশন আছে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবার নিয়ে আমরা কাজ করি, সেটা হলো বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ। আমি সেই সংগঠনের সেক্রেটারি। আমি চাচ্ছি এখানে যারা মঞ্চে আছেন আমাদেরকে একটু আপনারা সহায়তা করেন, আমাদের পাশে দাঁড়ান, আমরা জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আমার সন্তান যেটা নিয়ে যুদ্ধ করে শহীদ হয়েছে সেটা পূরণ হয় নাই দেখে আমার মনে ব্যথা, যার জন্য আমি কথা বলতে আসি। সবার মনে ব্যথা। আর আগামীতে অনেক শহীদ পরিবার, মহিলারা, পুরুষেরা কথা বলার সুযোগ দেবেন প্লিজ। ওনাদের মনে অনেক কষ্ট আমি জানি, ওনারা কথা বলতে চায়, দুঃখের কথা বলতে চায়, বলতে পারে না, ওনাদের সুযোগ দিবেন। আর একজন মাননীয়, খুব মাননীয় ব্যক্তি আর কি, দেশের প্রধান, উনি বলেছিল যার জবান ঠিক নাই তার কোনো ধর্ম নাই, বলেছিল। লজ্জা লাগে আমার খুব লজ্জা হয় এই পজিশনে থাকে এই কথা বললে। এটাকে মানায় না। আপনি ভুলে যেন না, 17 বছর দেশের বাইরে ছিলেন, আপনি যে এয়ারপোর্টে নামছিলেন না, ওই এয়ারপোর্টে রক্তে রাঙ্গানো ছিল। শহীদ পরিবার রক্ত দিয়ে আপনি হেঁটে হেঁটে চেয়ারে আসছেন। আপনি বলছেন জুলাই সনদ গণভোট বাস্তবায়ন করবেন, আপনি কথা রাখতেছেন না। আপনি আবার বলেন যার জবান ঠিক নাই তার কোনো ধর্ম নাই। আমরা কি মনে করব? আপনি অল্প বয়সে আপনার বাবা হারাইছেন, অল্প জোয়ানকালে ভাই হারাইছেন, শেষ বয়সে মা হারাইছেন, আপনি একা আছেন। আমাদের মাথার মণি হয়ে থাকেন, চোখের মণি হয়ে থাকেন, মাথার তাজ হয়ে থাকেন, আমাদের দুশ্মন হয়েন না। যদি গণভোট জুলাই সনদ বাস্তবায়ন না হয় খুব শীঘ্রই,
আমরা যে রাস্তায় নামবো তো নামবই। আমাদের যাদের সন্তান হারাইছে, যাদের চোখ মুখ হারাইছে, তাদের একটাই দাবি, জুলাই সনদ গণভোট বাস্তবায়ন করতে হবে। নতুন বাংলাদেশ আমরা চাই তো চাই, বিকল্প কিচ্ছু নাই। আপনাদেরকে বলি, খুব শীঘ্রই এটা একটা সিদ্ধান্ত করেন কবে কি করবেন। আমরা বারে বারে এবার আসতে রাজি না, আমাদের আর ভালো লাগে না এখানে দৌড়। আপনি সরকারকে বলেন যে কি করবা, কবে করবা, একটা ডেট দাও। তুমি সময় চাও, সময় নাও, ডেট দাও, ওই ডেটের মধ্যে করবা। না হলে আপনি ডাক দিবেন, আপনারা সবাই চলে আসবো, সবাই চলে আসবো। আর সব সময় আমাদের প্রোগ্রাম হওয়ার সময় এই পর্দার মধ্যে ওই আহত নিহতের ছবি থাকবে, যেন আমাদের বুকের আগুন আরো জ্বলে উঠে, আমরা আরো কিছু বলতে পারি। আমরা সেই ছবি ভাসতে হবে আমাদের চোখের সামনে, আমাদের সন্তানরা কিভাবে জীবন দিছে। এখনো যখন দেখি জুলাই সেই আগস্টের সিনগুলি, আমার মাথা খারাপ হয়ে যায়, পাগল হয়ে যায় যে আমি কেন গেলাম না, আমি কেন মরলাম না। অতএব আপনাদেরকে বলতেছি, জলদি করে একটা সিদ্ধান্ত নেন, সরকারের সাথে বসেন, কবে কি করবেন করেন। আমরা আর পারতেছি না। জুলাই সনদ গণভোট বাস্তবায়ন করতে হবে, বিচার করতে হবে, শেষ কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে 30শে জুলাই 2026। 30শে জুলাই 2024 সালে যারা শহীদ হয়েছে একদিনে, তাদের পরিবারের সাথে মত বিনিময় করেছে বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণ। তো সেখানে অসাধারণ একটা আয়োজন ছিল। শহীদের পিতামাতা ভাই বোনেরা এসেছিলেন এবং তাদের স্মৃতিচারণ করছে কিভাবে শহীদ হয়েছে, কি হয়েছে। তো সেখান থেকে কয়েকজন বক্তার বক্তব্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। আমরা এই বাংলাদেশটাকে নতুন করে 24-এ স্বাধীনভাবে পেয়েছি শুধুমাত্র এই সামনে যারা উপস্থিত, এই সামনে উপস্থিত পরিবারের সদস্যবৃন্দের রক্তের বিনিময়ে, এই পরিবারের যারা শহীদ হয়েছে তাদের বিনিময়ে, এবং যারা আজকে পঙ্গুত্ব বরণ করেছে তাদের বিনিময়ে, ঠিক কিনা বলেন। আজকে তাদেরকে অবজ্ঞা করে বাংলাদেশে যে পন্থায় এখন রাষ্ট্র ব্যবস্থা চলছে, এই পন্থায় রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার জন্য আমাদের ভাই বোনেরা শহীদ হয় নাই, রক্ত দেয় নাই। আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে একটি নতুন বাংলাদেশ দেখার জন্য, যেই বাংলাদেশে বৈষম্যহীন একটি বাংলাদেশ থাকবে, ঠিক কিনা বলেন। অতএব প্রিয় ভাই ও বোনেরা, আমাদের হতাশ হওয়ার কিছু নেই, এজন্য যে আমাদের এই জুলাই যোদ্ধাদেরকে পাহারা দেওয়ার জন্য, জুলাই যোদ্ধাদের নিয়ে সংসদের ভিতরে এবং রাজপথে আন্দোলন করার জন্য এখনো নেতৃত্ব দেওয়ার মতো নেতা আমাদের সামনে আছে, ডাক্তার শফিকুর রহমান। এবং বাংলাদেশ জামাত ইসলামী থাকতে কোন জুলাই যোদ্ধা পরিবারের কোন অবস্থায় তাদের অভাব অনটন কিংবা তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না, এটা আমি বিশ্বাস করি না। ইনশাআল্লাহ আমার বিশ্বাস, বাংলাদেশ জামাত ইসলামী যেমন কোন ক্রেডিট ছাড়াই এই জুলাই যুদ্ধে অংশগ্রহণ করে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখিয়েছে, আমার বিশ্বাস আগামীতেও এই বাংলাদেশকে আবার তারাই নেতৃত্ব দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। পরিশেষে একটি কথা বলতে চাই, সরকার নতুন করে বিভিন্ন তালবাহনা শুরু করেছেন। আপনাদের কথাবার্তার ভিতরে মুনাফিকি স্পষ্ট। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের সময় বলেছেন গণভোটের পক্ষে ভোট দিতে হবে, সংসদে দাঁড়িয়ে প্রথমেই গণভোটের সাথে বেইমানি করে বিএনপি প্রমাণ করে দিয়েছে তারা সত্যিকার বাংলাদেশের জুলাই বিপ্লবের পক্ষ ধারণ করতে ব্যর্থ হয়েছে, ঠিক কিনা বলেন। অতএব এই সরকার, আপনারা এই জুলাই যোদ্ধাদের সাথে থাকবেন, সরকারে থাকবেন, আমাদের আপত্তি নাই। ডাক্তার শফিকুর রহমান ঐক্যের প্রতীক, তিনি চাচ্ছে আমরা ঐক্যবদ্ধভাবে থাকি, কিন্তু বিএনপি যদি ঐক্যবদ্ধ রক্ষা করতে ব্যর্থ হয় সেজন্য তারাই দায়ী থাকবে। আমাদেরকে সতর্ক অবস্থানে ঐক্যবদ্ধ থাকার জন্য চেষ্টা করতে হবে। ষড়যন্ত্র চলমান, সেদিকেও খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক শহীদি পরিবারের সবাইকে ধৈর্য ধারণের তৌফিক দান করুক। যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ পাক তাদেরকে শহীদ হিসাবে কবুল করুক। আমাদের সবাইকে নতুন বাংলাদেশের স্বপ্ন বোনার তৌফিক দান করুক, আমিন। যারা আহত হয়েছেন, শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হারিয়েছেন, আজকে সেই 30শে জুলাই যেদিন খুনি হাসিনা এই লেডি কিলার, সেই 30শে জুলাইয়ে রাষ্ট্রীয় শোক নামে একটি নাটক করেছিল। আর আমরা সেই জুলাই যোদ্ধারা এবং বাংলাদেশ পন্থীরা সেটার লাল কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছিলাম। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের শহীদ পরিবারের পিতামাতা ও ভাই বোনগুলো এখনো পর্যন্ত তাদের সন্তানদের হত্যার বিচারের দাবিতে বিভিন্ন ভাবে ঘুরছে, তাদের বিচার পাচ্ছে না। আহত জুলাই যোদ্ধা ও ভাই বোনরা তাদের চিকিৎসা পাচ্ছে না।
আর সেই খুনি চুপ্পু কিনা উন্নত চিকিৎসা নিতে বিদেশে যাবে, সেটা কি আমরা মাইনে নিব? প্রিয় ভাইয়ের আমার, আমরা এখনো বেঁচে আছি, আমরা এখনো মরি নাই। জুলাই গণ অভ্যুত্থানে আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছে, আমাদের ভাই বোনেরা আহত হয়েছে, আমাদের ভাই বোনেরা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে। এই বর্তমান সরকারের যে সকল নেতাকর্মীরা আছে তাদের এই আইসি জীবনযাপনের জন্য নয়। প্রিয় ভাইয়ের আমার, আমরা স্পষ্ট বলে দিতে চাই, জুলাই গণ অভ্যুত্থানে আমরা যারা শহীদ হয়েছি, আমরা যারা আহত হয়েছি, আমরা যারা পঙ্গুত্ব বরণ করেছি, আমরা স্পষ্ট বলতে চাই এখানে কোনো দানাই ফানাই হবে না। জুলাই গণ অভ্যুত্থানের জুলাই সনদ মাইনে নিতে হবে। আমাদের সেই জুলাই গণ অভ্যুত্থানের যে গণভোট ছিল সেটাও মাইনে নিতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা খেয়াল করলাম জনাব তারেক রহমান লন্ডন থেকে এসে তিনি বললেন গণভোট মেনে নিবেন। যখন বাংলাদেশের জাতীয় নির্বাচন হয়েছে তার পরবর্তীতে তিনি প্রথম যে মুনাফিকিটা করেছেন এবং রাষ্ট্রের মানুষের কাছে যে প্রতারণা করেছেন, গণভোটকে অস্বীকার করেছেন। আমরা ধিক্কার ও নিন্দা জানাই। একই সাথে আমরা দেখলাম আমাদের ছোট্ট অবুঝ বোন শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে যখন বাংলাদেশের মানুষ জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায় যখন আন্দোলন শুরু করেছিল তখন সে বুঝে গিয়েছিল তার গদি এই বুঝি পড়ে যাবে। ঠিক তখনই দেখলাম সেই প্রধানমন্ত্রীকে সে তার জায়গা থেকে গিয়ে সান্ত্বনা দিল, 1 মাসের মধ্যে রামিসা হত্যার বিচার রায় কার্যকর হবে। 1 মাস না 2 মাস হয়ে গেছে, রায় হয়েছে, রায় কার্যকর হয় নাই। কাজে আমরা বলতে চাই তারেক রহমানের সরকার কথা দিয়ে কথা রাখে না। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমরা বলতে চাই, আমরা দেখি জুলাই গণ অভ্যুত্থানের আগে বিগত 17টি বছর আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের ভাই বোনদেরকে বিভিন্নভাবে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করেছে। সেই ভাইরা যখন জেলখানায় যাইতো তাদেরকে হাতে পায়ে দড়ি দিয়ে জেল গেটে তোলা হইতো। অথচ জুলাই গণ অভ্যুত্থানে যে সকল খুনি, ফ্যাসিস্ট, লেডি কিলার এবং সন্ত্রাসীরা যারা আমাদের ভাই বোনদেরকে হত্যা করেছে তারা হাসতে হাসতে আদালতে যায়। এটা আমাদের জন্য লজ্জার। প্রিয় ভাইয়ের আমার, আমরা স্পষ্ট ভাষায় বলি, নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের লোকজন যদি আমাদের শহীদ পরিবারদের এবং আহত জুলাই যোদ্ধাদের উপর কোন রকম এখনো অন্যায়, অত্যাচার বা তাদের উপরে হামলা করে, আমরা সেটার প্রতিবাদ জানাবো। একই সাথে একটা কথা স্পষ্ট বলে দেই, সেই খুনি, লেডি কিলার, মাফিয়ার বাহিনী, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের, তাদের কার্যালয়ের ইটের দাম হইতে পারে। আমরা খেয়াল করি তারা এখনো যখন প্রোগ্রাম করে, আমাদের বিপ্লবী জনতারা, ছাত্র জনতারা, জুলাই যোদ্ধারা যখন তাদের কার্যালয়গুলো ভেঙে দেয়, সেখানে যখন অপেক্ষা করে, তখন তারা কিনা তাদের এই ইটের মায়ের কারণে তারা আমাদেরকে হত্যা করতে চায়। এই খুনি হাসিনার মাফিয়াদের যদি ইটের মূল্য হইতে পারে, তারা যদি তার জন্য আমাদেরকে হত্যা করতে চায়, তাহলে আমাদের ভাই বোনদের যে হত্যা করা হইলো, আমরা তো তাদের উপরে কোনো আক্রমণ করি নাই, আমরা বিচার চেয়েছিলাম। শুধুমাত্র স্পষ্ট ভাষায় বলে দেয়, যদি আমাদের শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধাদের উপর নির্মম ভাবে অত্যাচার করা হয়, আবার হামলা করার চেষ্টা করেন, তাহলে আমরা আপনাদের রাতের ঘুম কেড়ে নিব। একটা আওয়ামী লীগের নেতা কর্মী বাড়িতে রাতে ঘুমাইতে পারবেন না, কারণ আমরা ইনসাফে বিশ্বাসী, আমরা সত্যে বিশ্বাসী, আমরা ন্যায় বিশ্বাসী, আমরা আজাদিতে বিশ্বাসী। আজকে একটা কথা বলবো, যারা বলেন ক্ষমতা না জনতা, তারা ক্ষমতার জন্য আজকে অন্ধ হয়ে গেছে। গতকালকে দেখলাম আমাদের একজন আহত জুলাই যোদ্ধাকে চোখে আক্রমণ করেছে, চোখ উঠিয়ে নিয়েছে। যদি ফ্যাসিবাদের মতো আপনারা চলাফেরা করতে চান, তাহলে আগামীতে আরেকটা বড় আন্দোলন হবে, আপনারা তৈরি হন। প্রিয় ভাইয়ের আমার, আমরা যারা আহত হয়েছি, যারা শহীদ হয়েছি, আমরা প্রয়োজনে আরো রক্ত দিব, তবু এই বাংলাদেশকে নব্য ফ্যাসিবাদী হইতে দিব না। এই ইনকিলাব, ইনকিলাব। কি ভাষা বললে সরকার শুনবে আপনাদের আহাজারি, এটাই বসে থেকে এখানে শুনতেছিলাম। আজ জুলাইয়ে যখন 5ই আগস্ট, সেদিন হাঁটতে হাঁটতে গণভবনে ঢুকেছিলাম একটা বিরাট আশা নিয়ে, আমার 10 বছরের ছেলেকে নিয়ে। ওকে বললাম আজকে দেশ স্বাধীন হয়েছে। ও আমাকে জিজ্ঞাসা করেছে, তাহলে তার কোনো লোক মারা যাবে না? না বাবা, বললাম না, কোনো লোক অন্ধ হবে না।
আমি বলছিলাম না। তা আজকে এখানে দাঁড়ায় মনে হচ্ছে সেদিন আমি আমার ছেলেকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা মিথ্যা। হবিগঞ্জে কেন গতকালকে একটা ছেলের চোখ হারাতে হলো? তার মানে রাষ্ট্র সংস্কার চেয়েছিলাম, তা হয়নি, ক্ষমতার হাত বদল হয়েছে। এটা তো আশা ছিল না 5ই আগস্টের। আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা কথা বলতে চাই, আপনি যে এই মিডিয়াতে জুলাইয়ের কথা বাদ দেওয়ার জন্য, মুছে ফেলে দেওয়ার জন্য কিছু লোককে অ্যাপয়েন্টমেন্টই করলেন জামাতকে অ্যাসাসিনেট করার জন্য, এতে লাভবান কে হবে? এতে লাভবান হবে আওয়ামী লীগ এবং ইন্ডিয়া। ক্ষতিগ্রস্ত কে হবে? জুলাই। তাহলে আপনি যদি জুলাইকে অন করেন, আপনি সংসদে বলতেছেন সবাই মিলে এই দেশটাকে গড়ব, তাহলে এই আমরা টিভিতে এই চিত্র দেখতেছি কেন? তার মানে আপনার দলের মধ্যেও র বসে আছে, আপনার দলের মধ্যেও র বসে আছে। তবে আপনাদের জন্যে, আপনারা যারা রক্ত দিয়েছেন, এদেশ স্বাধীন করছেন, তাদের একটা প্রাপ্তি আছে। সেই প্রাপ্তি হচ্ছে আজ 55 বছরে ইন্ডিয়া কোনোদিন বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে ভয় পায়নি, এবং ইন্ডিয়া কোনোদিন ভাবেনি যে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কোনো রাজনৈতিক দল এগিয়ে আসবে। আজকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত বলে যে জামাতে ইসলাম ইন্ডিয়াতে কি করাইছে? আন্দোলন করাইছে। তাহলে এ থেকে প্রমাণ হয় এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি কেউ রক্ষা করতে পারে, সেটাই বাংলাদেশ জামাতে ইসলামী এবং আমাদের আমির ডক্টর শফিকের হাতই হচ্ছে এদেশের, বাংলাদেশের মাটিকে যে কোনো শকুনের হাত থেকে রক্ষা করার জন্য যথেষ্ট, ইনশাল্লাহ। আর আমি বিশ্বাস করি এদেশে, ওনার কথাতেই বলতে ধানায় পানায় না, বিএনপির এই জুলাই সনদ বাস্তবায়ন না করে, বিচার না করে কোনো উপায় নেই। কিন্তু বিএনপি কি আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করবে কিনা, এটা বিএনপির আজকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে 2 বছর পরও আমরা আর কোনো বিচারের নামে টালবাহানা দেখতে চাই না। জুলাই শহীদদের সাথে কোনো অপমান, অপদস্থ কোথাও আমার জুলাইয়ের এক মা কাঁদবে কেন? এই কান্নার পানিকে আপনি প্রধানমন্ত্রী শুনতে পান না? আজ এতদিন পর বের হলো, কি বের হলো? সাতক্ষীরায় জামাতের নেতাদের ঘর বাড়ি ওপার থেকে ইন্ডিয়ান সৈন্যরা এসে ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেছে। তাহলে একটা দলকে আর একটা দেশ এই দলকে অন করতেছে কেন? কারণ এই দলটাই হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার একমাত্র দল, যারা আল্লাহর বিশ্বাস ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কিছু করে না। আজকে তার দায়িত্বে আপনারা এসেছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, এবং এই জমিনে আর কোনো সন্তানকে যেন রক্ত দিতে না হয়, কোনো সন্তানকে অন্ধ হতে না হয়। আওয়ামী লীগের কোনো পেতাত্তার এ দেশে কোনো জায়গা নেই, এই পরিষ্কার কথাটা মাননীয় প্রধানমন্ত্রী বুঝবেন, না হলে আপনার পরিণতিও ওই একই রকম হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ইনশাল্লাহ ইনকলাব জিন্দাবাদ, এবং বাংলাদেশে এই শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 5ই আগস্ট এবং মুক্তিযুদ্ধ, তা আমি 1971 সালে বেঁচেছিলাম। 1971 সালে আমি তখন আপনার এই ঢাকার এলিফ্যান্ট রোডে বাটা মোড়ে থাকতাম। ওখানে একটা বাসা আছে, এখন প্রায় ভুতুড়ে একদম মেইন রাস্তার উপরে। সেখান থেকে আমি দেখতাম বারান্দায় বসে বসে। আমি আপনাকে বলতে পারি যে 24-এর 5ই আগস্ট বা 24-এর জুলাই হলো বাংলাদেশের জাতির জন্য ফাইনেস্ট আওয়ার, শ্রেষ্ঠতম সময়, শ্রেষ্ঠতম। আচ্ছা, কেন শ্রেষ্ঠতম সময়? শ্রেষ্ঠতম সময় কারণ হলো আমাদের এই ভাইরা, আমাদের এই সন্তানরা তারা কিন্তু পালিয়ে পালিয়ে যুদ্ধ করে নাই, তারা বুক চিতিয়ে যুদ্ধ করেছিল। আমি এই বুক চিতিয়ে যুদ্ধ করা দেখি নাই 71 সালে, আমি এটা দেখেছি কিন্তু এই জুলাইয়েই। সুতরাং আমি মনে করি আরেকটা জিনিস হচ্ছে
বিদেশিদের বিরুদ্ধে যুদ্ধ করা কিন্তু সহজ, জাতীয়তাবাদ উঠায় দেওয়া যায়, কিন্তু স্বদেশের জুলুমকারীর বিরুদ্ধে যুদ্ধ করা অনেক কঠিন। কিন্তু আপনারা তাই করেছিলেন, সেই জন্যই আপনারা শ্রেষ্ঠতম। এবং আমি আরেকটা কথা বলতে চাই, এই বাচ্চাগুলা, আমি এদেরকে বাচ্চা বলি, অনেক সময় বাচ্চা বলি কারণ এটা তাদেরকে ছোট করার জন্য না, তাদেরকে আদরটা দেখানোর জন্য বলি। আজকেও আমি কিন্তু ভাবতেছি, আমি এই মাকে দেখতেছি অনেকক্ষণ ধরে, মা আর ছেলেকে দেখতেছি। ছেলেটার কালো চশমা, মা তাকে নিয়ে যাচ্ছে আবার নিয়ে আসছে। কিছুক্ষণ আগে আরেক বোন ওখান থেকে চেঁচাচ্ছিল। এইটাই জীবন। আমি এখন ভাবতেছি, এই আমার বোন আর তার ছেলে, এদের জীবন 20 বছর পরে কি হবে, কি হবে? আমার দেশ সম্পর্কে আসতেছি, আমি আপনাকে আরো কয়েকটা কথা বলবো। একটা কথা হলো কি, যে এই জুলাই কেন শ্রেষ্ঠ আমি বলি, কারণ এদের হৃদয়ে কোনো অশুভত্ব ছিল না। এদের ছিল, হৃদয়টা ছিল শ্বেত শুভ্র। এদের হৃদয়ের মনে হয় আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না। এবং এবং এই জন্য আপনি দেখবেন যে যখন এই 5ই আগস্ট শেখ হাসিনা পালাইলো, এরা তো একজনকেও হত্যা করে নাই, এরা তো একজনকেও হত্যা করতে যায় নাই, একজনকেও পিটাইতে যায় নাই। আপনি দেখেন 71 সাল, আমি 71কে ছোট করব না, 71-এ যারা যুদ্ধ করেছে তাদেরকে ছোট করব না, আমি 71কে ধারণ করি। কারণ আমি চাই যে আমার আমিরে জামাত বাঙালি মুসলিম হবে, করাচির মানুষ হবে না। আমার বাঙালি মুসলিমের প্রতি আমার চরম ভালোবাসা। এই বাঙালি মুসলিমের জন্য আমি 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 ধারণ করি 71কে। কিন্তু একটা জিনিস বলতে হবে, 71-এ যারা যুদ্ধ করেছিল তারাও 16ই ডিসেম্বরের পরে চরম অত্যাচার করেছিল। তখন দালাল বলে বলে অনেককে মেরেছিল। এগুলো কিন্তু হিউম্যান রাইটস অর্গানাইজেশনের লেখা আছে। আমরা এটা নিয়ে কথা বলি নাই কখনো, কিন্তু এটা আমাদের ছোট হলেও একটা কলঙ্ক। আমরা হয়তো বলেছি আচ্ছা, ইট ইজ এ প্রাইস উই হ্যাভ টু পে, বাট এটা ছোট হলেও কলঙ্ক। এই কলঙ্ক কিন্তু 24-এ হয় নাই। এবং এই যে 24-এ হয় নাই, তার মানে হলো একটা জিনিস দেখেন, শ্রীলঙ্কাতে কয়জন মারা গেছে? 10 থেকে 19-এর মধ্যে। নেপালে কয়জন মারা গেছে? 20 জন। ইন্ডিয়াতে কয়জন মারা গেছে? 0। তাহলে বাংলাদেশে মারা গেছে কত? 1000, 1500, 2000। এখানে আমাদের কতগুলা বাচ্চা আজকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। তাহলে আমাদের এখানে কোন ধরনের জালিম সরকার ছিল? সেই জালিম সরকারের জুলুমের সমস্ত কথা কি বলা উচিত ছিল না, যাতে আর কোনোদিন এই জুলুম না হয়? আমার তো মাঝে মাঝে মনে হয়, আমি গতকালকে হঠাৎ করে একটা কথা বলছি, আমারে মাফ করে দিবেন, কারণ আজকাল আমাদের প্রায় সবাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর খুব সাপোর্টার। আমাকেও বলা হয় যে আপনি যান, সাপোর্ট দেন। তা আমি একটা কথা বলতে চাই, যে আমাদের দেশের এই মাননীয় প্রধানমন্ত্রীকে আমি এটাও বলতে চাই যে আমাদের এই হাসিনার আমলাদেরকে মারা হয় নাই, হাসিনার নেতাদেরকে মারা হয় নাই, এবং আপনারা যে মুখ বুঝে বুঝে সহ্য করতেছেন, আমার মনে হয় প্রাইম মিনিস্টারের উচিত যে আপনাদের এই বেদনাটাকে এখনই দেখা। আর যদি উনি না দেখে, আমি আজকে যা বুঝলাম যে আপনারা আর বেশি দিন এটা মুখ বুঝে সহ্য করবেন বলে আমার মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে না। আর আরেকটা কথা হচ্ছে যে ছাত্রদের অভ্যুত্থানের একটা সমস্যা হয়েছে। ছাত্রদের অভ্যুত্থান যখন হয়, তারা তখন তাদের নিজেদের ইস্যু নিয়ে কাজ করে, এটা স্বাভাবিক। কিন্তু ওই ইস্যু কিন্তু জাতীয় ইস্যুর সমস্যা। জাতীয় ইস্যুর সমস্যার কারণেই আপনাদের সমস্যা হয়, আপনারা জাতির থেকে বিচ্ছিন্ন না। কিন্তু দেখেন, এই যে যখন ছাত্ররা শ্রীলঙ্কাতে জিতলো, কিন্তু সেই সরকারের হাতে চলে গেল, নেপালের সরকারের হাতে চলে গেছে, এখন বাংলাদেশের সরকারের হাতেও চলে গেছে। আমার কাছে মনে হয়, আমি একটু আগে যেটা ভুল করতেছিলাম, আমি এখন প্রধানমন্ত্রীকে এটা বলতে চাই, আমার চোখের থেকে আগের সরকার ছিল সরবে জুলুম, এখনটা মনে হচ্ছে নীরবে জুলুম। তো সুতরাং আমরা এই নীরবের জুলুম চাই না। আমি আরেকটা কথা বলতে চাই যে আমরা কারা, একটু বলতে চাই, এটা খুব দরকার। আমরা কিন্তু মেটেরিয়ালিস্ট না, আমরা হইলাম স্পিরিচুয়াল মেটেরিয়ালিস্ট। আমরা স্পিরিটের মাধ্যমে, অর্থাৎ আধ্যাত্মিকতা, আল্লাহর মাধ্যমে আমরা পৃথিবীকে দেখি। সুতরাং
আপনি মনে রাখবেন এরপরে কি হইল। আমি যেটা মনে করি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার মেটেরিয়ালিস্ট এবং এখনকার বিএনপি সরকারও মেটেরিয়ালিস্ট, অন্তত উনার যে পররাষ্ট্রমন্ত্রী মেটেরিয়ালিস্ট, আমি উনাকে চিনি, উনি আমার বাচ্চারই আত্মীয় হয়, সুতরাং উনারা মেটেরিয়ালিস্ট। কিন্তু একটা কথা বলি, মেটেরিয়ালিস্টের বাবা হইল আমেরিকা। মেটেরিয়ালিস্ট হইয়া মেটেরিয়ালিস্ট পারবেন নাই বাংলাদেশে। বাংলাদেশ আমেরিকার কাছে প্রত্যেকবার ধরা খাবে, এখনো খাচ্ছেন। কিন্তু একটা কথা বলি, আমি নিজের বিয়ের থেকে বলতেছি, এটা আস্থার থেকে বলতেছি, আপনি যদি আমেরিকার সামনে যেও বলেন যে আই অ্যাম এ স্পিরিচুয়াল মেটেরিয়ালিস্ট, সে আপনাকে কিন্তু আপনার সামনে সোজা হয়ে দাঁড়াবে। কিন্তু সে আপনাকে দেখবে যে আপনি অভিনয় করতেছেন, স্পিরিচুয়ালিটি নিয়ে অভিনয় করা যায় না, সে ভড়ং বুঝে। যদি বুঝে যে আপনি ভড়ং করতেছেন না, একমাত্র তাহলেই সে আপনাকে ইয়ে করবে। ফাইনালি আরেকটা কথা বলে শেষ করি, কারণ উনি আমার পাশে দাঁড়ায় আছে, অনেক কিছু আছে। বাংলাদেশের নিয়ে তো অনেক কথা বলার ছিল, একটা সিম্পল কথা বলে শেষ করি। গত পরশুদিন কিন্তু আমাদের ক্রেডিট রেটিং ডাউনগ্রেডেড হয়েছে, অর্থাৎ এখন আমাদের দেশ আরো খারাপ অবস্থা হচ্ছে। এই আর্থিক সংকট থেকে ওনারা বেরোতে পারবেন না, বাংলাদেশের আর্থিক সংকট থেকে বেরোতে পারবেন না, জ্বালানি সংকট থেকে বেরোতে পারবেন না। বাংলাদেশ একেবারে একটা পতনের মধ্যে যাচ্ছে। আমি এটাকে এখন এক্সপ্লেন করতে যাচ্ছি না, কারণ আমার সময় নেই। একটা বলি, বাংলাদেশ হইল অউপার্জিত আয়ের দেশ। এখানে যারা উপার্জন করে তারা হচ্ছে নিচু, আর যারা অউপার্জিত আয় করে তারা হইল উঁচু। যেই দেশে উপার্জনের সম্মান নাই, সেই দেশ কোনোদিনও বড় হইতে পারবে না। আপনাদেরকে একটু বলে শেষ করি। আসসালামু আলাইকুম। 71-এ আমার বয়স ছিল 19, সৌভাগ্য হয়েছিল রণাঙ্গনে যুদ্ধ করার। জগন্নাথ কলেজ থেকে এইচএসসি পাস করেছিলাম 70 সনে, তারপরে ভর্তি হয়েছিলাম একই কলেজে, তারপরে মার্চ থেকে যুদ্ধে গিয়েছিলাম। আর 24শে জুলাই আমার বয়স হলো 75। তখন তো আর আপনাদের সঙ্গে ওই সারিতে যোগদান করা সম্ভব ছিল না, কিন্তু আমার 4 জন নাতি নাতনি ইউনিভার্সিটিতে পড়ে। আল্লাহকে শুকরিয়া, 4 জন আপনাদের সঙ্গে সমবেত হতে পেরেছিল, তারা রাস্তায় নেমেছিল, বিশ্ববিদ্যালয়ে কাজ করেছিল, শুকরিয়া জানাই। তবে তারা দুর্ভাগা, তারা শহীদ হতে পারে নাই, আহত হতে পারে নাই। আপনারা ভাগ্যবান, আপনার দেশের জন্য, এদেশের জনগণের জন্য, মানুষের কল্যাণের জন্য, দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনারা কেউ চোখ দিয়ে, কেউ বুকে রক্ত দিয়ে, কেউ জীবন দিয়ে আজকে আমাদেরকে মুক্ত করেছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি মনে করি জাতি আজীবন আপনাদের কাছে মুগ্ধ থাকবে। আজকে যে কথা বলেছে মুগ্ধের পিতা, আমরা তখনই বলেছি যে এই যুদ্ধ যতক্ষণ তরুণরা এগিয়ে না আসবে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ আমরা জয়ী হতে পারবো না। আজকে আপনারা এগিয়ে আসছিলেন, আপনার সন্তানরা এগিয়ে আসছিল, আপনারা সেই ভাগ্যবান, আপনারা সেই গর্বিত সন্তানের পিতা মাতা, যাদের কারণে আজকে আমরা বাংলাদেশ হায়ানা মুক্ত হয়েছি, বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছি, স্বৈরাচার মুক্ত হয়েছি। আগামী দিনেও বাংলাদেশকে যদি আমরা বৈষম্য বিরোধী করতে চাই, যদি গণতান্ত্রিক মূল্যবোধ অব্যাহত রাখতে চাই, তাহলে সব সময় আমাদের তরুণদের রক্ত প্রস্তুত রাখতে হবে। এই তরুণ ছাড়া কোনদিন সমাজ সামনে আগাতে পারে না। আমার পক্ষে এখন কিছু করা সম্ভব নয়, এই বক্তৃতা দিতে টায়ার্ড লাগে এখন, কাজে এখন আর কিছু করতে পারবো না। কাজে আজকে এই তরুণরা আগে আসতে হবে। আজকের এই মত বিনিময় সভা অনুষ্ঠান করার জন্য আমি জামাতে আমিরের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এমন করে এই ধারাটাকে অব্যাহত রাখতে হবে, এমন করে সামনে এগিয়ে যেতে হবে, এই স্পৃহা যেন বন্ধ না হয়। যুদ্ধ আমাদের ক্ষান্ত হয় নাই, সময়ের সঙ্গে রণাঙ্গনের সঙ্গে পরিবর্তন হয়। কালকে দেখেছেন হবিগঞ্জে কি হয়েছে। আপনার এখানে যুদ্ধ হতো, জুলাই যুদ্ধ, আর সেখানে আমাদের যারা নেতৃত্ব দিয়েছিল, যারা আপনাদেরকে এই জুলাই যুদ্ধের সেনাপতি ছিল, তাদের প্রতি কি ব্যবহার করা হয়েছে আমি নিন্দা জানাই। তারেক রহমান সাহেব, আপনার লজ্জা পাওয়া উচিত ছিল। ওরা যদি মামলা করতো কি হইতো, কি হইতো? মাননীয় বিরোধী নেতাকে অনুরোধ করব,
আমরা আজকে নিন্দা জানাই জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীকে, যাদের কারণে আজকে আপনি মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে ঘুরে ফিরে বেড়াচ্ছেন গেঞ্জি গায়ে দিয়ে। এই গেঞ্জির পিছনে কে? এই জুলাই যোদ্ধারা। আর তাদের গায়ে আপনি বাঁশ নিয়ে যান। এই দিন না, আরো দিন আছে। এই দিনে নিয়ে যাবে, সেই দিনের কাছে সাবধান সাবধান সাবধান। আসসালামু আলাইকুম। প্রথমে একটা কথা আমি বলে নিতে চাই যে আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে কিন্তু যুক্ত নয়, কিন্তু আমি বিএনপির সাপোর্টার ছিলাম। আমি জিয়াউর রহমানের সময় থেকে শুরু করে বেগম জিয়ার এই যে 15 বছরের জুনার সংগ্রাম, এখানে সবসময় আমি তাদের একটা সাপোর্টার ছিলাম, কিন্তু আমি পার্টির কোনো সদস্য নই, এমনকি আপনার চারানারও সদস্য আমার নাই। কিন্তু যে জাতীয়তাবাদী শক্তি বা যে আদর্শ যে বাংলাদেশকে একটি সভারেন রাষ্ট্র হিসাবে নতজানু অবস্থা থেকে বের করে নিয়ে আসবে, সেই যে প্রতিজ্ঞা, সেটার প্রতি আমার কমিটমেন্ট ছিল। সুতরাং আমি সাপোর্ট করতাম। কিন্তু আমি দেখলাম যে যখন একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, 5ই আগস্টের পরে আমি বেগম জিয়া যখন লন্ডনে গেলেন চিকিৎসার জন্য প্রথমবার, তখন আমি ওনার সঙ্গে দেখা করেছিলাম। আমি দেখা করে ওনাকে একটা কথাই বলেছিলাম, আমি বললাম, বেগম সাহেব, আপনি তো রাজনীতিবিদ, কিন্তু আমি একজন একাডেমিক। আমার কাজ হলো আপনার রাজনীতিকে অবজার্ভ করা, কিভাবে রাজনীতি দেশে পরিচালিত হচ্ছে সেটা দেখা। তো আপনাকে উপদেশ দেবো সেই দৃষ্টতা আমার নাই, কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে চাচ্ছি যে আজকে বিএনপির সামনে, বিএনপির ওয়েল উইশার হিসাবে আমি বলেছি যে আজকে বিএনপির সামনে যে সুযোগ এসেছে, আপনি যদি জুলাইয়ের যে স্বপ্ন, এই যে আমাদের ছোট ছোট বাচ্চারা যে জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, তাদের যে আশা ভরসা, তাদের যে স্বপ্ন, সেটাকে যদি বিএনপি ধারণ করতে পারে, তাহলে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে একটা স্থায়ী স্থান অধিকার করবে। এবং মানা না মানা আপনার ইচ্ছা, কিন্তু আমার মনে হয়েছে কথাগুলি আপনাকে আমি বলতে এসেছি আপনার সাপোর্টার হিসাবে। কিন্তু আমি দেখলাম যে পরবর্তী পর্যায়ে অত্যন্ত দুঃখজনকভাবে যেতে দেখলাম যে জুলাই আপনার অভ্যুত্থান, এটা কিন্তু একটা সাধারণ অভ্যুত্থান নয়। এই জাতীয় অভ্যুত্থানকে আমরা রাজনীতিতে বলি অর্গানিক অভ্যুত্থান। তার মানে হলো যে আপনার জনগণের স্বতঃস্ফূর্ত বিস্ফোরণের একটা অভিব্যক্তি। এটা কোনো নেতার দ্বারা পরিচালিত হয় নাই, অথবা বহিঃশক্তির দ্বারা। এটাকে অনেক জায়গায় আছে না, বহিঃশক্তি একটা আন্দোলন তৈরি করে দেয় নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য। সেই জাতীয় আন্দোলন এটা ছিল না। এটা একটা ইউনিক, একটা অভূতপূর্ব একটা গণবিস্ফোরণ, যেখানে আপামর জনতা সবখান থেকে এটাতে অংশগ্রহণ করেছিল। এবং বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর লোকরা, আপনি খেয়াল করে দেখবেন যে যারা শহীদ হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর লোক। এবং যারা আপনার চক্ষু হারিয়েছে, 30,000-এর উপর আপনার আহত, 14,000-এর উপরে আপনার খুন, মারা গেছে, 3.5 লক্ষ রাউন্ড গুলি ছোড়া হয়েছে সারা দেশের উপরে। ঢাকা শহরেই গুলি ছোড়া হয়েছে 95,000 রাউন্ড গুলি। এই রকম নিপীড়নের ফলে এই রকম একটা ভয়াবহ হত্যাযজ্ঞ নিজের দেশের উপরে নিজের সরকার পরিচালিত করতে পারে, এটা আমার স্বপ্নের বাইরে ছিল। কিন্তু আমি আজকে এখানে এসেছি এই কারণে, 2টা কারণ। একটা হলো যে আমি নিজে একজন মা, আমি জানি সন্তান কত প্রিয় মার কাছে, এবং মার বুক থেকে সন্তান যাওয়াটা যে কত বড় একটা, আপনারা তার কথা শুনেছেন সেই হিসাবে। আর দ্বিতীয়ত হলো যে আমি একজন মুসলিম। আমি মনে করি যে ইসলামের সবচেয়ে বড় জিহাদ হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, বিশেষ করে আপনার জালিমের সামনে দাঁড়িয়ে বলা যে তুমি যেটা করছো সেটা জুলুম। এই জুলুম আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের যে যুদ্ধ, এই যুদ্ধ তো আপনার নিপীড়িত জনগণের পক্ষেরই যুদ্ধ। আমাদের নবী রাসূলুল্লাহ কিন্তু সবাই তাই করেছেন।
যে পীড়িত জনগণকে, যারা শক্তিশালী, যাদের হাতে ক্ষমতা, তাদের হাত থেকে ন্যায় পাইয়ে দেওয়া, তাদের অধিকারকে প্রতিষ্ঠা করা। সুতরাং সেই হিসাবে যেখানে আপনার জুলাইয়ের যোদ্ধাদের পক্ষে কথা বলতে হবে অথবা জুলাইয়ের আহতদের পক্ষে সাথে, সে সমস্ত জায়গায় আমি যাব। সেইখান থেকে আমি এখানে এসে দাঁড়িয়েছি। আর এই কথাটা বলে আমি শেষ করব, খুব অল্প সময়। আমি জানি আমি আমাদের যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের এই ফোরামের থ্রুতে আমি তাকে বলতে চাই যে কথাটা আমি বেগম জিয়াকে বলে এসেছি, আপনাকেও আমি সেই কথাটা বলতে চাই যে আপনি জুলাইকে ধারণ করেন, গণভোটকে ধারণ করেন। আপনি ধারণ করলে পরে যে কথাটা আমি বেগম জিয়াকে বলেছি যে বিএনপি এখানকার রাজনীতিতে স্থায়ী একটা স্থান করে নেবে, এবং তারেক রহমান সাহেব নিজেও আপনার একজন মহানায়কের বা একজন বিশিষ্ট, তার বাবার মতো একটা বিশিষ্ট ব্যক্তিত্বে পরিণত হবেন। এবং এখানে আমি যে কথাটা বলে শেষ করব যে বাংলাদেশ একটা গভীর সংকটের মুখে দাঁড়িয়ে আছে, অনেক সংকট। আমাদের অর্থনৈতিক সংকট, ভয়াবহ অবস্থা, আমাদের যে জিওপলিটিক্যাল সিচুয়েশন সেটাও কিন্তু ভয়াবহ। প্রাইম মিনিস্টার চীন থেকে সফর করে এসেছেন, কিন্তু আমরা জানি যে উনি প্রেস কনফারেন্স করেন নাই। প্রেস কনফারেন্স করলে আপনার যারা মিডিয়াতে আছেন তারা প্রশ্ন করলে আমরা জানতে পারতাম, শুনেছি ভাষাভাষে যে কিছু এগ্রিমেন্ট হয়েছে আর এমইউ হয়েছে। আজকে 30 তারিখে কিন্তু আপনার আমেরিকান সাউথ এবং সাউথ ইস্ট এশিয়ার চার্জে যিনি আছেন সার্জিও গোরি, উনি কিন্তু আসতেছেন আপনার সেই যে এগ্রিমেন্টটা করা হয়েছিল ইউনূস সরকার ক্ষমতা ছাড়ার 3 দিন আগে, সেই এগ্রিমেন্টটার ভিত্তিতে উনি এখানে আসতেছেন। উনি যে প্রস্তাবটা নিয়ে আসতেছেন সেটা উনি বলছেন যে চীন থেকে আমরা যে প্রযুক্তি সাহায্য পাই সেই চীনের কোম্পানির উপরে আমরা দিয়েছি আপনার নিষেধাজ্ঞা, সুতরাং তাদের কাছ থেকে আমরা এগুলি আনতে পারবো না, এই এগ্রিমেন্টে আছে। এবং আমাদের বেশিরভাগ আপনার আইটি সেক্টরে যারা বিজনেস করেন তারা কিন্তু চীনের ওই কোম্পানিগুলির কাছ থেকেই আপনার সহায়তা নিয়ে আসে। সুতরাং এখানে যেটা দরকার হবে, বিরোধী দল এবং সরকারি দল, বিশেষ করে এই ইনিশিয়েটিভ আসতে হবে যারা সরকারি দলে বসে আছেন, যে একটা জাতীয় ঐক্যের প্রয়োজন হবে। সেই জাতীয় ঐক্যের প্রয়োজনের প্রথম ধাপ হবে আপনি জুলাইয়ের যে আপনার সম্ভাবনা, যে স্বপ্ন গণভোট, সেটাকে আপনি পরিপূর্ণভাবে আপনি সেটাকে করবেন, আপনার ইমপ্লিমেন্ট করবেন। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি সেটা যে এই সরকারের ভিতরে অনেক লোক আছে, একজন বলেছেন, যারা আপনার এসালমের মতো লোকদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য যত রকম কাজ সবই তারা করছেন, সংবিধানের ব্যাখ্যা দিচ্ছেন, অমুক করছেন, তমুক করছেন, ব্যাংকিং সেক্টরটাকে উঠতেই দিচ্ছে না এই এসালমকে আপনার প্রোটেকশন দেওয়ার জন্য। এবং ব্যাংকিং সেক্টর না উঠতে পারলে বাংলাদেশের অর্থনীতি মাথা তুলে দাঁড়াতে পারবে না। অনেক কাজ আছে আমাদের যে শুধু অর্থনীতি হলো আপনার মেরুদণ্ড উন্নয়নের, বা আপনার যে হাজার হাজার কোটি কোটি যে ইয়াং পিপল যারা চাকরি ছাড়া ঘুরে বেড়াচ্ছে তাদের চাকরির ব্যবস্থা করা অর্থনৈতিক ইয়ে ছাড়া সম্ভব না। জিওপলিটিক্সের যে চ্যালেঞ্জ এসেছে বাংলাদেশের সামনে, সেটাকে ডিল করা অত্যন্ত কঠিন হবে। এবং সেখানে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাবো যে আপনি সেই ধরনের লিডারশিপ, শুধু ওনাকে নয়, বিরোধী দলের নেতাকেও আমি বলবো, আহ্বান জানাবো, অনুরোধ করব যে আপনারা দেশকে এই সংকট থেকে মুক্ত করেন। এবং এই মুক্ত করার জন্য ফার্স্ট স্টেপ যেটাকে বলে, মানুষই বলে না যে প্রথম পদক্ষেপ হলো আপনি জুলাইকে ধারণ করেন, জুলাইয়ের শহীদদেরকে মর্যাদা দেন, জুলাইয়ের যারা আহত, প্রায় 30-32 হাজার আহত, তাদের চিকিৎসা করা, তাদেরকে রিহ্যাবিলিটেশন করা, যারা শহীদ হয়েছেন সেই সমস্ত পরিবারের পাশে দাঁড়ানো, তারা যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নকে আপনি বাস্তবায়ন করেন। সুতরাং আমরা তাহলে এই সংকট থেকে বেরিয়ে আসবো বলে মনে করি। আমি এই সভা যারা আয়োজন করেছেন
তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। যে কথা আমি বলেছি যে যেখানে জুলাই শহীদদের বিচারের বা জুলাই শহীদদের বা যারা আহত হয়েছেন তাদের যে সমস্ত কথা, তাদের যে আপনার ব্যথা বেদনা দুঃখ যারাই আয়োজন করবে সেখানেই আমি যাব।